বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, সুন্দর আছো, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে নিরাপদে আছো। উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন লাইভ ক্লাসে আজকে তোমাদের স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আমি দিলরুবা ফেরদৌস, প্রভাষক, সৈয়দ আহমদ কলেজ, সোখানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে কবি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা একটা বিশেষ কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। তো এই কবিতার মূল যে পাঠ, সেই পাঠ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো কবিতাটার অনেকাংশ নিয়েই আমরা আলোচনা করেছি ইতিমধ্যে, বাকি অংশটুকু যেটুকু আছে, তো কবিতার সেই অংশটা আজকে আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি আশা করব এই মুহূর্তে লাইভে যারা আছো তারা বইটি নিয়ে আমার উপস্থাপিত পাঠের দিকে, আলোচনার দিকে মনোযোগী হবে এবং মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবে। আর যারা লাইভে হয়তো বা নেই, পরবর্তীতে তারা ক্লাসটি দেখে নেবে এবং নিজের পাঠের ক্ষেত্রে প্রস্তুতির একটা সহযোগিতা নেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, আর কথা না বাড়াই, আমরা মূল পাঠের দিকে অগ্রসর হই। তার আগে একটু বলে নেই যে আজকে যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি আমরা আসলে ইতিমধ্যে কয়েকটা ক্লাস নিয়েছি এর উপরে। আজকে বাকি অংশ আমরা আলোচনা করব। আসলে এই কবিতাটা পাঠের মধ্যে দিয়ে আমরা কি শিখবো বা আমরা কি জানতে পারবো, যেটা এর আগের ক্লাসেও আমি বলেছি, তারই ধারাবাহিকতায় আজকে আবার আমি বলছি। এটা এই আলোচনার মাধ্যমে বা আজকের পাঠের মাধ্যমে তোমরা যে জায়গাগুলোতে উপকৃত হবে বা যে বিষয়গুলো শিখবে বা জানতে পারবে, সেগুলো হচ্ছে এই কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে। তারপরে পূর্বপুরুষের সাহসী এবং গৌরবোজ্জ্বল ইতিহাস যেটা আছে, যেটা আমরা বিগত ক্লাসগুলোতেও আলোচনা করেছি, তো সেই জায়গাটা ব্যাখ্যা করতে পারবে। তারপর জন্মভূমি, জননীর প্রতি শ্রদ্ধাশীল হতে পারবে। অর্থাৎ এটা আমি বরাবরই বলি যে মা, মাতৃভাষা এবং মাতৃভূমি, এই তিনটা জিনিস একের সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো ওই বিষয়গুলোর প্রতি শুধু তোমরা না, আমরা প্রত্যেকেই যথেষ্ট শ্রদ্ধাশীল হব, সহনশীল হব এবং ভক্তিপূর্ণ একটা সত্তা অস্তিত্ব কিন্তু আমাদের মধ্যে কাজ করবে তাদের নিয়ে। হ্যাঁ, তো এই বিষয়টা আমাদের উপলব্ধির জায়গায় আসবে মূলত বা তৈরি হবে ঠিক এই কবিতাটা পাঠের মধ্য দিয়ে। আচ্ছা, তারপর আরো একটা বিষয় যেটা থাকবে এই কবিতা পাঠের মধ্য দিয়ে, সেটা হচ্ছে সত্য, সুন্দর ও কল্যাণের প্রতিনিধিত্ব করতে পারবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা উঠে আসবে সেটা হচ্ছে বাঙালির চিরন্তন ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করতে পারবে, যেটা একেবারেই ক্লাসের এই কবিতাটি পড়াতে যে শুরু থেকেই যেটা যে কথাটা বারবার বলে আসতেছে আমি, সেটা হচ্ছে যে আমরা আজকে বাঙালি হিসেবে যে পরিচয়টা দেই আমাদের নিজেদেরকে, যে বাঙালি হিসেবে প্রকাশ করি বা সর্বস্তরে পরিচয় দেই, তো এই পরিচয়টা কিন্তু প্রস্তুত করেছেন বা তৈরি করে দিয়েছেন আমাদের সেই পূর্বপুরুষরা। তো সেই পূর্বপুরুষের যে ঐতিহ্য বা চিরন্তন যে সত্যগুলো বা বাঙালির সাথে যে বিষয়গুলো বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এই সার্বিক সমস্ত বিষয় কিন্তু সব দিকটাই কিন্তু কি আমাদের ঐতিহ্য হিসেবে আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারবো, লালন করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। তো যাই হোক, এই কবিতাটি পাঠের মধ্যে দিয়ে মূলত আমাদের কাছে এই পয়েন্টগুলো একেবারে স্পষ্ট হিসেবে ধরা পড়বে বা বুঝতে পারবো এই আজকের এই আলোচনা থেকে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মূল কবিতা পাঠের আমরা মনোযোগী হই। পড়ছিলাম আমরা আমি কিংবদন্তির কথা বলছি। আমি আবারও বলছি, এই কবিতাটার যে বাকি অংশটুকু আছে এটা আমরা এই মুহূর্তে আলোচনার মাধ্যমে শেষ করার চেষ্টা করব। যাই হোক, যেখান থেকে বাদ আছে আমাদের সেখান থেকে আমরা শুরু করি। সেটি হচ্ছে দীর্ঘ দেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি। কবি কাকে আহ্বান করলেন, কাদের উদ্দেশ্যে কথাটা বললেন?
বললেন এই যে বাঙালি, যে আমরা যারা, তাদের উদ্দেশ্যে বললেন যে দীর্ঘ দেহ পুত্রগণ আমি তোমাদের বলছি। কি বলছেন কবি? তার যে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আজকের যে প্রজন্ম, এই প্রজন্মকে দীর্ঘদেহী পুত্রগণ বলে সম্বোধন করছেন। অর্থাৎ এটা আমাদের বাঙালিদের বলা হচ্ছে, বিশেষত অলসদের বলা হচ্ছে। কেন অলসদের বলা হচ্ছে? কবি কিন্তু এই কবিতাটির মধ্যে, আমি এর আগের ক্লাসে বলছি যে ৩টা কাল বা সময়কে কিন্তু তিনি ধারণ করার চেষ্টা করেছেন, ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যেটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো এই ৩টা কাল বা সময়কে কিন্তু নানাভাবে এখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের যে সময়টা চলে গেছে, যে অতীতটা আমরা আমরা দেখি নাই, পরম্পরায় যেটা আমরা শুনতে পাচ্ছি, তো সেই অতীত ঐতিহ্যটা কেমন ছিল, সেখান থেকে আমরা বর্তমানের কাছে এসেছি। বর্তমানের কাছে এসে কবি বলছেন যে আমাদের কি কি করতে হবে বা কোন কোন কাজের মধ্য দিয়ে অগ্রসর হলে পরে আমাদের যে বর্তমান প্রজন্ম, সেই প্রজন্মটা কি খুব ভালোভাবে সফলভাবে সামনের দিকে কি এগিয়ে যেতে পারবে এবং নিজের যে অস্তিত্ব সত্তা, যে স্বাতন্ত্র্য বোধ, সেটা কিন্তু বজায় রাখতে পারবে, যেটা আমার পূর্বপুরুষের ছিল। উনি এই কবিতার মধ্যে প্রত্যাশা করেছেন সেটা যেন তার পরবর্তী যে প্রজন্ম, অর্থাৎ যে বর্তমান যে প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যেও যেন এই বিশেষত্বটা যেন অব্যাহত থাকে। তো এইটা কিন্তু তিনি প্রত্যাশা করেছেন, কিন্তু একটা পর্যায়ে যে একটা জায়গাতে যে কবি কিন্তু আশঙ্কা করেছেন যে নিবেদনটা হয়তো বা সবার উদ্দেশ্যে করা হচ্ছে, কিন্তু সবাই কি সমভাবে সেই অতীত গৌরব ইতিহাস বা ঐতিহ্যটাকে ধারণ করবে বা লালন করবে, বা প্রয়োজনে সেভাবে তারা নিজেদেরকে প্রস্তুত রাখবে বা প্রয়োগ করবে? এই জায়গাটাতে কিন্তু কবির নিজের একটা সন্দেহ কাজ করেছে, যার কারণে তিনি একেবারে সরাসরি বলছেন যে দীর্ঘ দেহ পুত্রগণ আমি তোমাদের বলছি। বিশেষ করে তিনি ইঙ্গিত করলেন যারা অলশ্রমী, পরিশ্রম বিমুখ বা ভীরু, এই জাতীয় মানুষের প্রতি, বা যদি বলি যে বাঙালিদের প্রতি, তিনি একটা আশঙ্কা ব্যক্ত করে বললেন যে দীর্ঘদেহী পুত্রগণ আমি তোমাদের বলছি। কারণ তাদের উদ্দেশ্যে বলছেন বটে, কিন্তু যেটা বলা হচ্ছে বা যেটা মনে করা হয়, এখানে কিন্তু তাদেরকে নতুন করে আবার সতর্ক করে দিচ্ছেন। অর্থাৎ সবার উদ্দেশ্যে বলেছেন, কিন্তু স্পেশালি যেটা তিনি একেবারেই ইঙ্গিত করলেন সেটা হচ্ছে যে যারা একটু বিমুখ পর্যায়ের বা অলস প্রকৃতির, বা সংগ্রাম লড়াই করতে বা যেকোনো সত্য বিষয়ের সঙ্গে মোকাবেলা করতে হয়তো বা সে মানসিকতাটা রাখে না বা চেষ্টা করবে না, এই ধরনের মানুষগুলোকে তিনি যেন একটু নাড়া দিলেন। তো সেই জায়গা থেকে তিনি একটু ধাক্কা দেওয়ার মতো বললেন যে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি। কি বলছেন? বললেন যে আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। তো এই যে প্রত্যেকটা লাইন, এগুলো কিন্তু আমরা এর গত ক্লাসে পেয়েছি। হ্যাঁ, যেখানে আমরা মায়ের কোলে শুয়ে গল্প শোনার কথা বলেছি, বা গর্ভবতী বোনের মৃত্যুর কথা আমরা জেনেছি, বা ভালোবেসে যুদ্ধ আসতেছে, সেই যুদ্ধে স্নেহের আদরের ভাই চলে যাচ্ছে বা আদরের সন্তান চলে যাচ্ছে, বা একেবারেই আপনজনের সে ভালোবাসার কথা, অনেক কথাই কিন্তু তিনি এই কবিতার আগের পংক্তি বা লাইনগুলোতে কিন্তু তিনি বলেছেন। তো আবারও কিন্তু সেটা তিনি স্মরণ করে দিচ্ছেন। তাদেরকে স্মরণ করে দিচ্ছেন? বিশেষত অলস প্রকৃতির মানুষ যারা, পরিশ্রম বিমুখ মানুষ যারা, বা ঐতিহ্য সচেতন নয় যারা, তাদেরকে কিন্তু এবার তিনি আবার নতুন করে স্মরণ করে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছেন। তো কি বলছেন? তো কবি আমাদের উদ্দেশ্য করে যে আবারও পূর্বপুরুষদের শোষণ বঞ্চনার ইতিহাস নিয়ে এসেছেন এবং জাতিগত ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। অর্থাৎ যারা সাহসী, সৎ, পরিশ্রমী, তারা তো সদা তৎপর যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেই, কিন্তু বিপরীতে যারা থাকবে, যারা ভীরু, কাপুরুষ, বা কোনো সত্য বিষয়কে মোকাবেলা করার মতো মানসিকতা রাখে না, বা শত্রু মোকাবেলা করার মতো নিজেকে প্রস্তুত রাখে না, তো এই ধরনের মানুষের দ্বারা কিন্তু যে কোনো বিপদ ঘটতে পারে বা যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। তো সেই মানুষগুলোকেই কিন্তু নাড়া দেওয়ার জন্য বা সেই মানুষগুলোকে কিন্তু জাগ্রত করার জন্য
তিনি বারবারই কিন্তু এখানে কি ইঙ্গিত করতেছেন, বুঝিয়ে বলার চেষ্টা করতেছেন যে আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত। কারণ যদি আমরা এইভাবে অলস হয়ে থাকি বা পরিশ্রম বিমুখ হয়ে থাকি বা সংগ্রাম লড়াই করার মতো আমাদের যদি সৎ সাহস বা মানসিকতা না থাকে, সেক্ষেত্রে কি হবে? ওই যে আমাদের পূর্বপুরুষ কিন্তু একটা সময় শোষণ বঞ্চনার শিকার হয়েছিলেন। তারা কিন্তু শেষ পর্যন্ত কি বলি যে কৃতদাসও হয়েছিলেন। তো এইটা যেন আর না হতে হয়, বা তারা ওই জায়গা থেকে কিভাবে উত্তরণ ঘটিয়েছিলেন নিজেদেরকে, সে বিষয়টাকে কিন্তু বারবারই কবি এখানে আমাদের জানান দেওয়ার চেষ্টা করতেছেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, যেন ওই ইতিহাসটা বারে বারে যেন ফিরে না আসে। আমাদেরকে খুব খুব আমি বলবো যে কঠোরভাবেই তিনি সচেতন করতেছেন যে কোনো ক্রমেই যেন আমরা অলস হয়ে না পড়ি বা পরিশ্রম বিমুখ না হয়ে পড়ি, বা যে সংগ্রামী সত্তা এটা যেন সর্বদা আমরা অন্তরে ধারণ করি, লালন করি বা পালন করি। না করলে কি হবে? আমাদেরকেও কিন্তু একসময় কৃতদাস হতে হবে বা অন্যের অধীনে চলে যেতে হবে। তো এইটা যেন না হয়, এরকমটা যেন না হয়, সেজন্য কিন্তু কবি বারে বারে আমাদেরকে নানাভাবে বুঝিয়ে দিয়ে, নানাভাবে কবিতার মাধ্যমে, নানা শব্দ বাক্যের মাধ্যমে আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত এবং সতর্ক রাখবার চেষ্টা করতেছেন, যেন আমরা আমাদের অস্তিত্বটাকে স্বাতন্ত্র্যভাবে রাখবার সর্বদা চেষ্টা করি। তো যাই হোক, আমাদের সম্বোধন করে কবিতার মায়ের কথা বলছেন, তার বোনের কথা বলছেন, ভাইয়ের যুদ্ধে যাবার কথা বলছেন, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানগুলো আবার স্মরণ করে দিচ্ছেন তিনি। এসব বলার কারণ হলো যে আমাদের পূর্বপুরুষ যারা, তারা বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছে। সে কথাগুলো কিন্তু আমরা এর পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তারা আত্মত্যাগ করেছে, বিভিন্ন যুদ্ধ করেছে। অন্যদিকে আমাদের অলসতার কারণে বিভিন্ন বিপর্যয় নেমে এসেছে। এই যে এখানে দুটো জায়গায় কিন্তু একটা কন্ট্রাডিকশন আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের যে পূর্বপুরুষ, তারা পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়েছেন, তারা শোষক শ্রেণীর দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারা একটা পর্যায়ে কৃতদাস পর্যন্ত হয়ে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? তারা কিন্তু সংগ্রাম করে, লড়াই করে, নিজেদের অস্তিত্ব রক্ষা করবার তাগিদে তারা নিজেদেরকে প্রস্তুত করে, শত্রুর মোকাবেলা করে নিজের সে স্বাতন্ত্র্য বোধ, নিজের অস্তিত্বটাকে শেষ পর্যন্ত তারা রক্ষা রক্ষা করেছে। হ্যাঁ, তো এইটা যেটা বলা হয় যে শেষ পর্যন্ত আমাদের পূর্বপুরুষ সংগ্রামী বাঙালি নিজের অস্তিত্বটাকে রক্ষা করতে পেরেছেন, তারা স্বাধীন হতে পেরেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু আজ এই যে একেবারেই স্বাধীন শৃঙ্খল মুক্ত একটা ভূমিতে আমরা বসবাস করছি। হুম, কিন্তু এর পাশাপাশি আরো একটা কথা কবি এখানে বলছেন, যে যে স্বতন্ত্র ভূখণ্ডতে বসবাস করছি, কালের আবর্তে কি হচ্ছে, নানা কারণেই কিন্তু আমরা নানাভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় হুমকির মুখোমুখি পড়ে যাই। হ্যাঁ, পরাশক্তি কিন্তু বারে বারে আক্রমণ করবার জন্য সদা তৎপর, প্রস্তুত। তো সেই জায়গাটা থেকে আমাদের চিন্তা করতে হবে কি, যে আমাদের ওই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। কোনোভাবেই পরাশক্তির কাছে আমাদের পরাজয় স্বীকার করা যাবে না, নত স্বীকার করা যাবে না। অর্থাৎ আমাদের যা স্বাতন্ত্র যে বৈশিষ্ট্য বা ঐতিহ্য সত্তা, সেটা আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। হুম, তো এখানে কবি যে আশঙ্কাটা করেছেন, যেটা তিনি বলার চেষ্টা করেছেন, যে পূর্বপুরুষ যেরকম সংগ্রামী ছিলেন, অর্থাৎ তারা অলস ছিলেন না, একেবারেই কঠোর পরিশ্রমী ছিলেন। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এই অলসতাটা আছে, এবং এই অলসতার কারণে বিভিন্ন রকম বিপর্যয়ের মুখোমুখি কিন্তু আমরা হয়ে যাচ্ছি বা হয়ে পড়ছি। তো যদিও আমাদের পূর্বপুরুষরা কৃতদাস ছিলেন, তবুও তাদের মধ্যে এক ধরনের পরিশ্রম করার মতো মানসিকতা ছিল, ভালোবাসার একটা মানসিকতা ছিল। কিন্তু কবি যেটা বলছেন যে আমরা এই বর্তমানে স্বাধীন দেশে বসবাস করেও কি হচ্ছে, এই পরিশ্রম সাহসিকতা না থাকার কারণে আমরা স্বাধীন হয়েও কিন্তু কৃতদাসের মতো জীবনযাপন করছি। তো এইটা আসলে আমাদের বা কবির বা কোনো মানুষেরই বা কোনো সচেতন মানুষেরই কিন্তু কাম্য নয়। এই যে কথাটা, যে স্বাধীন দেশে বসবাস করেও কৃতদাসের মতোই জীবনযাপন করছে, তো আসলে এই জায়গাটা ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হবে, বা হয়তোবা অনেক ক্ষেত্রে মতদ্বৈধতার সৃষ্টি হতে পারে। তো আমি এখানে এই লাইনটাতে আর ডিটেলসে ব্যাখ্যাতে যাচ্ছি না।
তোমরা আস্তে আস্তে পাঠের মাধ্যমে এই জায়গাটা বুঝতে পারবে বা নিজেদের মতো করে ব্যাখ্যাটা গুছিয়ে নিতে পারবে। এখানে এ নিয়ে আর আমি কথা বলছি না। আচ্ছা, তো কবির যেটা প্রত্যাশা সাধারণ মানুষের কাছে বা এই বর্তমান প্রজন্মের কাছে, সেটা হচ্ছে যে কোনোভাবেই যেন আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে পরাধীনতার শৃঙ্খলে যেন বন্দী না থাকি, অর্থাৎ নিজের স্বাতন্ত্র্য বোধটা যেন আমাদের দ্বারা সর্বদা বজায় থাকে। এইটা এই লাইনগুলোর মধ্যে কবির প্রত্যাশা। তারপরে তিনি কি বলছেন, আমি কবি এবং কবিতার কথা বলছি। খুব চমৎকার এবং সুন্দর কথা। কবি বিসর্জিত ভালোবাসার কথা বলছেন, পুনরায় কবি এবং কবিতার কথা বলছেন। বলছিলাম এর আগে যে কবি, কবিতা শব্দটা বারবার কিন্তু কবিতার মধ্যে ধরা পড়েছে এবং এটা একটা প্রতীকী শক্তির রূপ হিসেবে কবি এখানে ব্যবহার করেছেন। যাই হোক, তিনি মূলত আমাদের পরিশ্রমী এবং সাহসী হতে বলেছেন, পূর্বপুরুষদের মতো। তাদের যে গৌরব গাথা ইতিহাস কবির কাছে, এসবই কবিতা। আর প্রত্যেক বাঙালি হচ্ছেন কবির দৃষ্টিতে এক একজন কবি। কেন তিনি বলছেন এভাবে? তারপরে বললেন যে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। কি চমৎকার কথা! সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। শুধু বাহ্যিকভাবে যদি এই লাইনটাকে আমরা দেখি বা এই পংক্তিটার অর্থ করি, তাহলে দেখো কত চমৎকার কথা উঠে আসে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। অভ্যুত্থানটা কখন হয়? যখন কোনো শোষক তার অত্যাচারের মাত্রা ছাড়া হয়ে যায়, তখন কিন্তু সাধারণ জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, হ্যাঁ? এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করে নতুন একটা স্বাধীন রাষ্ট্র, ভূখণ্ড বা নতুন দিনের যাত্রা তারা আরম্ভ করে। তো এই অভ্যুত্থানটা ঘটে মূলত কি? খালি হাতে কিন্তু না। সেখানে সংগ্রাম থাকে, স্লোগান থাকে, অস্ত্রের ঝংকার থাকে। এগুলোর সমন্বয়ে কিন্তু অত্যাচারী শাসকের পরাজয় ঘটে, আর তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মুক্তি মিলে। তো সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা এইটা বলছেন কেন? আমরা সচরাচর অস্ত্র বলতে বুঝি ভয়ের একটা বস্তু, একটা ভীতি কাজ করে। অস্ত্র মানেই ভীতি। কিন্তু এই অস্ত্রটা কিন্তু শুধু যে ভীতির প্রতীক তা কিন্তু না, অনেক সময় সৌন্দর্যেরও যে প্রতীক, সেইটা কিন্তু কবি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তো যদি প্রয়োজন হয় পরাশক্তিকে হটানোর জন্য, সেক্ষেত্রে তিনি খুব সুনিপুণভাবে অস্ত্র হাতে তুলে নিতেও আদেশ করেছেন। তারপরে বলছেন সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। এটা আরেকটা চমৎকার লাইন। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। বাহ্যিকভাবে যেটা মনে হয় যে ব্যক্তিত্বপূর্ণ বা সব দিক থেকে ভালো মানুষ বা পুরুষকে বলছে আমরা সুপুরুষ, হ্যাঁ? যার হয়তো বা কণ্ঠ সুন্দর, সে যে কথাগুলো বলবে সে কথাগুলো শুনতেও অতি মাধুর্যপূর্ণ মনে হয়, যেন মনে হয় যে সুরের সংমিশ্রণে তিনি কথা বলছেন, যে কথাগুলো শুনতে একেবারে সাধারণ মানুষকে কি মোহবিষ্ট করে রাখে, এরকম একটা ব্যাপার। তো এটা তো আমরা বাহ্যিকভাবে একটা অর্থ দাঁড় করে দিচ্ছি, কিন্তু এই লাইনগুলোর গুরুতত্ত্ব কথা কি, মূল উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে পরিস্থিতি অনুসারে সশস্ত্র সংগ্রামের নামই হচ্ছে কবিতা। অর্থাৎ যদি প্রয়োজন হয়, খুব দরকার হয়, জরুরি হয়, সেক্ষেত্রে ওই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য বা ওই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য অস্ত্র সমেত সংগ্রাম করবার আহ্বান করেছেন কবি এই কবিতায়। তো বিষয়টা এমন যে
যুদ্ধ অনেক খারাপ একটা বিষয়, আমরা জানি। যুদ্ধ আমাদের কখনোই কাম্য নয়। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিটাই আমরা কামনা করি। কিন্তু তারপরেও যুদ্ধ চলে আসে। আমরা চাই বা না চাই, যুদ্ধ অনেক সময় আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তো কবি যেটা বোঝাতে চেয়েছেন, যুদ্ধের একটা ভালো মন্দ দিক আছে। যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, তখন কিন্তু যুদ্ধটা ভালো। বোঝো বিষয়টা কি বলছে? কথাটা হচ্ছে, যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টা আসে, সেক্ষেত্রে যুদ্ধ ভালো। আবার অন্যায়ের পক্ষে যদি প্রতিবাদ করা হয়, তো যুদ্ধটা তখন কিন্তু খারাপ হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে যুদ্ধ ভালো, আর অন্যায়ের পক্ষে প্রতিবাদ করলে তখন কিন্তু যুদ্ধটা খারাপ হবে। দুটো কিন্তু দুই রকম অর্থ প্রকাশ করতেছে। এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো এটাই বলছে যে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। অনিবার্য কেন? অর্থাৎ অবধারিত, যেটা করতেই হবে, এটা অতীব জরুরি, না করলেই নয়, সেটাই অনিবার্য। আসলে যেটা করার প্রয়োজনই ছিল। যেমন আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে পারি। পাকিস্তানি হানাদার বাহিনীরা সাধারণ বাঙালিকে যেভাবে কোণঠাসা করে ফেলেছিল, সেখানে যুদ্ধ ছাড়া মুক্তির বিকল্প কোনো উপায় ছিল না। যার কারণে ১৯৭১ সালে মহান এই স্বাধীনতা যুদ্ধের প্রয়োজনটা একেবারেই অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। সে যুদ্ধটা বীর বাঙালি করেছে, তাদের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম লড়াইয়ের বিনিময়ে অবশেষে আমরা স্বাধীন একটা রাষ্ট্র ভূখণ্ড পেয়েছি। তো এই জায়গা থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, এরকম ক্ষেত্রে যুদ্ধের প্রয়োজন আছে, যুদ্ধ অনিবার্য, এবং যুদ্ধের মাধ্যমেই মুক্তির প্রত্যাশা। আর একটা কথা যেটা তিনি বলছেন, যে সুপুরুষ অর্থাৎ বীর পুরুষের কণ্ঠে যে কোনো ধরনের সুন্দর আহ্বান, এটা হতে পারে যুদ্ধের চমৎকার স্লোগান। লিডিং পার্সন, যিনি লিড দেন, নেতৃত্ব দেন, তাদের যারা অনুসরণ করে, এখান থেকে বলা যায় তারা প্রত্যেককেই কিন্তু এক একজন সুপুরুষ। কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ায়, তারা দীপ্ত কণ্ঠে স্লোগান দেয়, যে স্লোগানগুলোর মধ্যে থাকে কি? মানুষের মুক্তির বার্তা, মানুষের অধিকার আদায়ের বার্তা, মানুষের অস্তিত্ব রক্ষা করার বার্তা। তো এই ধরনের স্লোগান যদি ওই সুপুরুষ কণ্ঠ থেকে উচ্চারিত হয়, সেটা অত্যন্ত মাধুর্যপূর্ণ হয়, শুনতে চমৎকার লাগে। তাহলে দেখো কোন বিষয়টাকে কবি এই কবিতার মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তারপরে কি বলছেন? জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। এটা তো স্বাভাবিক কথা। কথা বলার জন্য তো জিহ্বার প্রয়োজন আছে। জিহ্বার সাহায্য যদি না থাকে, আমরা তো কথাই বলতে পারবো না। কিন্তু এই সাধারণ বিষয়টাকে কত পরিশীলিত ভাবে, কত চমৎকার ভাবে কাব্যিকময় করে তুললেন। কি বললেন? জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। এর গূঢ় তত্ত্ব কথাটা কি? অর্থাৎ আমরা যে কথাগুলো বলবো, সে কথাগুলো মুক্তভাবে বলার নাম হচ্ছে কবিতা। এখন জিজ্ঞাসা আসতে পারে, আমরা তো মুক্তভাবেই বলি, যার যার মুখ, যার যার জিহ্বা, সেই কথা বলবে। এখানে কার কি বলার আছে? এখানে অবশ্যই বলার আছে। অনেক সময় আমরা সত্য কথা বলতে পারি না, আমরা ভয় পাই, সত্য প্রকাশ করলে কি জানি হয়। শত্রুর কাছে থেকে বাঁচবার জন্য অনেক সময় সত্যটাকে গোপন করে, আড়াল করে মিথ্যা বলে দিই। কিন্তু এখানে কবি ভিন্ন আবেদন করেছে। তার কথা হচ্ছে, জিহ্বায় যে শব্দগুলো উচ্চারিত হবে, যে কথাগুলো বলা হবে, সেটা হবে মুক্ত স্বাধীন। অর্থাৎ তুমি ব্যর্থ কণ্ঠে
দৃঢ় চিত্তে সত্য প্রকাশের সৎ সাহস তোমার মধ্যে থাকতে হবে। অর্থাৎ এখানে মুক্ত স্বাধীনভাবে নিজের অন্তরাত্মায় নিহিত যে সত্য কথাগুলো রয়েছে সেই কথাগুলো ব্যক্ত করারই ইঙ্গিত তিনি দিয়েছেন। এক কথায় বলা যায় সাহসিকতার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো ভীরুতা কাজ করবে না, যেটা যেমন যেটা ঠিক সেভাবেই প্রকাশ করতে হবে। লুকোচুরি নয়, মিথ্যার বেড়াজালে আটকানো নয়, সত্যকে গোপন করা নয়। যা সত্য, যা সুন্দর, যা প্রয়োজন সেটাই মুক্তভাবে স্বাধীনভাবে বলতে হবে। আর সেই বলার জায়গাটাকেই কবি বললেন জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। তারপরে কি বলছেন? রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। রক্ত জবা ফুল আমরা জানি বা এখান থেকেও দেখে নিতে পারি, টকটকে গাঢ় লাল বর্ণের একটা ফুল। এই ফুলটার সঙ্গে মিল আছে কার? প্রত্যেকটা মানুষের শরীরের রক্তবিন্দুর সঙ্গে। যে রক্তের বর্ণ টকটকে গাঢ় লাল। লালটা কিসের প্রতীক? লাল হচ্ছে সংগ্রামের প্রতীক, প্রতিবাদের প্রতীক, মুক্তির প্রতীক। এইটার সঙ্গে কবি মিলিয়ে দিলেন রক্ত জবাকে। তিনি চমৎকার ভাবে বললেন রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। অর্থাৎ গাঢ় টকটকে লাল রং হচ্ছে যে কোনো প্রতিবাদের প্রতীকী চিহ্ন বা যে কোনো অন্যায়কে প্রতিরোধ করার প্রতীকী একটা রূপ, যেটাকে বললেন রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। কারণ আমরা জানি যে বারে বারে আমরা 1952 সালের মহান ভাষা আন্দোলনের কথা বলি। বাংলা ভাষাটাকে রক্ষা করার জন্য আমাদের রাজপথকে রঞ্জিত করতে হয়েছে। সেই ভাষাপ্রিয় মানুষগুলোর রক্তের বিনিময়ে বা 1971 স্বাধীনতা যুদ্ধের কথা বলি, যাদের মহান ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তো এই যে ভাষা আন্দোলন বা 1971 সবকিছুর মূলে কিন্তু রক্ত ঝরানোর বিষয়টা রয়েছে। এইটাকেই কবি এখানে রক্ত জবার সঙ্গে তুলনা করে বোঝানোর জন্য বলেছেন যে জীবন বিলিয়ে দিয়ে অন্যায়ের প্রতিরোধ করার নামই হচ্ছে কবিতা। সব দুর্যোগ মোকাবেলা করে সাহসিকতার সাথে সব জয় করে হাসিল করাই হচ্ছে কবিতা। অর্থাৎ এখানে যে বিশেষ ইঙ্গিতটা কবি দিলেন সেটি হচ্ছে যখনই কোনো বিপদ আসুক বা আশঙ্কা ঘটুক, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হোক, সেক্ষেত্রে পূর্ববর্তী যে ইতিহাস, এই যে ভাষা আন্দোলনের কথা বলছি বা ৭১ মুক্তিযুদ্ধের কথা বলছি, এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, এমনি এমনি বাঙালির প্রাপ্তির ঝুলিতে আসে নাই। ব্যাপক ত্যাগ তিতিক্ষার বিনিময়েই কিন্তু এই প্রাপ্তিগুলো ঘটেছে। ওই জায়গাটা স্মরণ করে দেওয়ার জন্যই তিনি মূলত এই লাইনটা প্রয়োগ করেছেন। প্রয়োজনে যেন আমরা নিজের রক্তবিন্দু উৎসর্গ করার মতো মানসিকতা রাখি। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিজের রক্তের বিনিময়ে হলেও পরিস্থিতিটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে বা আমাদের মতো করে এটাকে প্রস্তুত করে নিতে হবে। বিষয়টাকে তিনি এই এক লাইনের মাধ্যমেই বলে দেওয়ার চেষ্টা করেছেন। এটা বলা হয় যে কবিতা আসলে সব কথা কখনোই ভেঙে চুরে বলে না, কারণ কবিতার বৈশিষ্ট্যই এই যে সে বলবে কম
বোঝাবে বেশি। তো এখানে জাস্ট অল্প কিছু আমরা শব্দ পাই বা বাক্য পাই, কিন্তু আমাদের অত্যন্ত গভীর মনোযোগের সাথে পড়তে হবে এবং সেটা বোঝার চেষ্টা করতে হবে। আর সেই সাথে এর অন্তর্নিহিত গূঢ় রহস্যটা কি সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। না হলে কিন্তু কবিতা পাঠের বিষয়টা আমাদের কাছে খুব একটা বেশি বোধগম্য হবে না। কবিতা আমাদের কাছে অধরাই থেকে যাবে। এখানে এই লাইনটাই দেখো, স্বাভাবিকভাবে যদি দেখি একটা রক্তজবা ফুল, তার সাথে প্রতিরোধের কি সম্পর্ক? কিন্তু যদি একটু ডিপলি বা গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখো এর সঙ্গে আমাদের জুড়িয়ে যায় সেই অতীত, ঐতিহ্য, গৌরব, সে ভাষা আন্দোলন, সে ১৯৭১ বা আরো কিছু ঘটনা ইত্যাদি ইত্যাদি। এজন্যই বলছি কবিতা পাঠের ব্যাপারে সব সময়ে আমাদের সতর্ক এবং এটা মনোযোগ সহকারে পড়া এবং বোঝার চেষ্টা করতে হবে। তারপরে কবি কি বললেন? এ পর্যন্ত কিন্তু আমরা আমাদের কবি আবু জাফর ওবায়দুল্লাহর মাধ্যমে অনেক অনেক কথাই বা অনেক তথ্যই জানতে পেরেছি। এবারেই বলা যায় যে কবিতার শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। শেষ পর্যন্ত কবি কি বলছেন? এটা আমি আবারও তোমাদের স্মরণ করে দিয়েই বলি যে এই কবিতাটির মধ্যে ৩ টা কালকে তিনি ধারণ করার চেষ্টা করেছেন। অতীত যে গৌরব সেটাকে তিনি দেখিয়েছেন, বা অতীত গৌরব থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মে যারা দাঁড়িয়েছে তারা কিভাবে সামনের দিকে পথ চলবে, বা সেই কাজগুলো না করলে তারা কোন কোন বিপদের মুখোমুখি হবে, অর্থাৎ তাদের যে বর্তমান পরিস্থিতি কতটা সংকটাপন্ন হতে পারে সেই জায়গাটাকেও তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং বর্তমানটা যদি ভালো না হয় তো সেইখান থেকে কিন্তু ভবিষ্যতের দিকে যখন ধাবিত হবে সেই ভবিষ্যৎটা কতখানি ভালো হবে বা মন্দ হবে, বা ভবিষ্যৎটাকে আরো চমৎকার করা যাবে কিভাবে, সেইটাও কিন্তু তিনি এই কবিতার মধ্যে নানাভাবে বুঝিয়ে দিয়েছেন বা বলার চেষ্টা করেছেন। তো একেবারেই কবিতার শেষ পর্যায়ে এসে আমরা দুটো লাইন পাচ্ছি, যেটা বলছে আর কি যে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কার মতো কবিতার কথা বলতে পারবো বলছেন কবি? বলছেন সেই পূর্বপুরুষের কথা আর কি, যে তারা যেভাবে কাজগুলো করেছেন বা যেভাবে নিয়ন্ত্রণ করেছেন বা যেভাবে আমাদেরকে একেবারে খুব সুন্দর একটা বাসযোগ্য ভূখণ্ড দিয়ে গেছেন, তো তাদের মতো কি আসলে আমরা পারবো? আবার বলতেছেন যে আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? মানে শেষ পর্যন্ত কিন্তু কবির একটা আশঙ্কা, একটা সংশয় তিনি প্রকাশ করতেছেন। নানাভাবে কিন্তু বর্তমান প্রজন্মকে তিনি সাহসী করে তোলার চেষ্টা করেছেন, তাদের সাহস জুগিয়েছেন, বা তারা কিভাবে সব কিছু করবে আর কি, নিজেদের মতো করে সবটাই নিয়ন্ত্রণ করবে, বা পরিস্থিতিগুলোকে কি করবে, এই বিষয়গুলো বিভিন্ন উদাহরণের মাধ্যমে বা বিভিন্ন শব্দবন্ধের মাধ্যমেই কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। তারপরেও শেষ পর্যন্ত কবিতার নিজের জায়গা থেকে একটা আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা কি তার মতো কথা বলতে পারবো? কার মতো? পূর্বপুরুষদের মতো। তারা যেমন বীরত্ব সূচক ছিলেন, আমরা কি তার মতো হতে পারবো? আসলে আমরা কিন্তু তা হতে পারছি না। আশঙ্কাটা কিন্তু এই জায়গাতেই। অর্থাৎ আমার পূর্বপুরুষের যে অতীত, ঐতিহ্য, ইতিহাস সেগুলো যদি দেখি, সেখানে কিন্তু তাদের যে চাওয়া পাওয়া বা প্রত্যাশা এটা একেবারেই একক একটা বিষয় ছিল। হ্যাঁ? তাদের লক্ষ্যটা ছিল স্থির এবং সেদিকেই সেভাবেই তারা অগ্রসর হয়েছে। কিন্তু আমরা যদি বর্তমান প্রজন্মের দিকে লক্ষ্য করি বা দৃষ্টি দেই, সেখানে কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ তাদের সঙ্গে কিন্তু আমাদের বিস্তর একটা ফারাক বা তফাৎ আমরা কিন্তু দেখতে পাই। তো এই তফাৎ বা পার্থক্যের জন্যই কিন্তু কবির এখানে আশঙ্কা। অর্থাৎ পূর্বপুরুষের অন্তরাত্মায় যে সত্তা, যে অস্তিত্ব বা যে বোধটা কাজ করেছে সেটা কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে নেই। এই জায়গাটা থেকে কিন্তু কবি এই আশঙ্কাটা করেছেন। তিনি বলছেন যে পূর্বপুরুষরা যেমন জীবন বিলিয়ে দিয়েছিলেন, আমরা কি পারবো কোনো অন্যায়ের জন্য জীবন বিলিয়ে দিতে?
এটা কিন্তু তিনি স্পষ্টই বলতেছেন। পারবো কি? আমরা পাচ্ছিই না। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? পূর্বপুরুষরা যেভাবে বলছেন, আমরা সেটাও পারি না। তো এই শেষ ২ লাইনে তিনি এসে সন্দেহটা প্রকাশ করেছেন। আমার পূর্বপুরুষের যে সত্তাটা ছিল, তার যে কর্মতৎপরতাটা ছিল, তার সঙ্গে আমাদের এই প্রজন্মের মিল অমিলটা কোথায়? তিনি এই দুটোর সমন্বয় করতে যেয়ে দেখতে পাচ্ছেন বা দেখেছিলেন যে পরবর্তী প্রজন্ম অর্থাৎ এই যে বর্তমান প্রজন্ম, এই বর্তমান প্রজন্মের মধ্যে অনেক অনেক জায়গায় পূর্ববর্তী প্রজন্মের সাথে তফাৎ রয়েছে। অর্থাৎ এই প্রজন্মের মানুষ ওই প্রজন্মের বা পূর্ববর্তী প্রজন্মের মানুষের সাথে তাদের কোনো মিল নেই। মিলের চেয়ে অমিলটাই বেশি। তো এই কারণে আসলে তিনি এখানে এই সংশয়টা প্রকাশ করেছেন। তবে এটা আসলে কবি বা আমাদের কারোই কাম্য নয়। কারণ আমরা সে আমাদের যে পূর্বপুরুষের যে পরিচয়, যে ঐতিহ্য, তাদের যে অস্তিত্ব, তাদের যে অর্জন, সেগুলোকে কিন্তু আমরা আমাদের অন্তরাত্মার মধ্যে লালন করে, ধারণ করে, তাদের মতো করেই আমরা সামনের দিকে অগ্রসর হব, এগিয়ে যাব এবং আমরা আমাদের যে অস্তিত্ব বা সাধারণ সত্তা, স্বাতন্ত্র্যবোধ, এগুলো সবটাই আমাদের নিজেদের মতো করে স্থির রাখবো বা অটুট রাখবো। এটা কিন্তু আমাদের সবশেষ প্রত্যাশা। যদিও কবি আশঙ্কা করেছেন, তো আমরা এরকম আশঙ্কা করি না। হ্যাঁ, আমরা চাই সেই স্বাতন্ত্র্যবোধ, আমাদের প্রত্যাশা, আমাদের পূর্বপুরুষের যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটা আমরা অবশ্যই ধারণ করব, অবশ্যই লালন করব। তো আসলে এই আশঙ্কা বা শঙ্কা তিনি কেন প্রকাশ করেছেন? অর্থাৎ পরোক্ষভাবে যেটা বলা হয় যে তিনি এখানে এই আশঙ্কার মধ্য দিয়ে আসলে এই বর্তমান প্রজন্মকে আরেকবার জাগিয়ে রাখবার চেষ্টা করেছেন। মানে আরো সতর্ক রাখবার চেষ্টা করেছেন। যেন কোনো ক্রমে আমরা বিমুখ না হই, অলস না হই বা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সাহস না হারাই। এই জন্য তিনি, যদিও আমরা দেখতে পাচ্ছি যে একটা আশঙ্কা প্রকাশ করতেছেন, কিন্তু যদি আমরা পরোক্ষভাবে চিন্তা করি তাহলে বলতে হয় এটাও একটা সাহসের বা তাকে এগিয়ে নিয়ে যাবার একটা মন্ত্রণার মতোই, মন্ত্রের মতোই কাজ করছে এই কবিতার লাইনগুলো। যাই হোক, প্রকৃতপক্ষে কবিতার শেষ অংশে কবি এখানে কবিতাকে বলছি আর কি এর আগে, যে বাঙালি জাতির গৌরবময় সংগ্রামের ইতিহাস সকল মুক্তির উৎস হিসেবে চিহ্নিত করেছেন। সশস্ত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে, সুপুরুষের ভালোবাসার সঙ্গীতের মধ্য দিয়ে, বাক স্বাধীনতা আদায়ের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী প্রতিরোধের মধ্য দিয়ে রচিত হয়েছে এই কবিতা। অর্থাৎ অনেকগুলো ঘটনা, বিষয় আমরা কিন্তু এই কবিতাটার মধ্যে পেয়েছি। আমরা কি সেই সাহসী বাঙালি সন্তানের মতো করে এমন কবিতার কথা বলতে পারবো? শেষ পর্যন্ত যেটা বলা হচ্ছে যে কবির এখানে এক ধরনের আত্মিক সংশয় প্রকাশ পেয়েছে বটে, তবে আশার বাণী যেটা, সেটা হচ্ছে যে বাঙালির পরবর্তী প্রজন্ম যদি তার পূর্বপুরুষের ঐতিহ্যটাকে হৃদয়ে লালন করেন এবং ধারণ করতে পারে, তবে কবির অন্তরের যে আশঙ্কা তা কিন্তু অচিরেই দূর হবে। এবং শেষ পর্যন্ত এটাই যে কবির প্রত্যাশা বা এইটা যে কবির সাথে সুর মিলিয়ে সমস্ত আপামর জনসাধারণেরই যে এই প্রত্যাশা, এইটা কিন্তু আমরা শেষ পর্যন্ত বলতে পারি যে কোনো ভীরুতা নয়, কোনো কাপুরুষতা নয় বা কোনো অলসতা নয়, বরং দীপ্ত কণ্ঠে তেজোদীপ্ত বলে বলিয়ান হয়ে পূর্বপুরুষের যে গৌরব গাথা, যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেইখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের মতো সামনের দিকে এগিয়ে যাব। যে কোনো পরাজয়কে, যে কোনো পরাশক্তিকে পরাস্ত করে আমরা জয়ী হয়ে সামনের দিকে এগিয়ে যাব, পথ চলবো। এটাই হচ্ছে আমাদের মূলত ব্যাপক বা বড় বিরাট একটা প্রত্যাশা, যেটা এই কবিতার মধ্যে কবি নানাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কবি আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি বুঝতে পেরেছো। তো যেটা আমি বরাবরই বলি যে কবিতা আসলে একবার পড়ে বোঝা যায় না, কবিতা বলে কম বোঝায় বেশি, সেই ক্ষেত্রে কবিতা বারবার পড়তে হয়, বারবার বোঝার চেষ্টা করতে হয়। তো আমার প্রত্যাশা থাকবে যে তোমরা বোঝার চেষ্টা করেছো, বা যদি বোঝার ক্ষেত্রে কমতি থাকে বা ঘাটতি থাকে সেক্ষেত্রে আমার বিনীত অনুরোধ থাকবে যে ক্লাসগুলো তোমাদের জন্য থেকে যাচ্ছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তোমরা আবার এই ক্লাসগুলো দেখে নিবে এবং নিজেদের পাঠের যে জায়গাটা, বোঝার যে ক্ষেত্রটা সেটাকে আরো শানিত করবে, সমৃদ্ধ করবে, নিজের পাঠের প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সবার সুস্থতা, সুন্দর জীবন এবং চমৎকার ভবিষ্যৎ কামনা করে এ পর্যন্তই। তো এর সঙ্গে আরো একটা কথা বলি তোমাদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে আমরা জানি যে একটা অস্বস্তিকর মহামারীর মধ্য দিয়ে আমরা দিন অতিক্রম করছি। আমরা প্রত্যেকেই আমাদের জায়গায় সতর্ক থাকবো, নিজেদের স্বাস্থ্যের প্রতি, সুরক্ষার প্রতি খেয়াল রাখবো, পাশাপাশি আমাদের পরিবারের সদস্য যারা তাদের প্রতি যত্নশীল হব, তাদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যাপারটা নিশ্চিত করব। আমরা সবাই ভালো থাকবো, প্রত্যেকের জন্য দোয়া করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।